হলো 5। সেন্টেন্স আমরা জানি বাক্য। তো গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স, কম্পাউন্ড। Sentence is of 3 types in accordance with its structure. আমরা আগে শিখেছি সেন্টেন্স 5 প্রকার বলেছিলাম। আগে আমরা জানি, ছোটবেলায় পড়েছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আর এটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে আজকের টপিকটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল বানানোর টপিক। হাউ টু ট্রান্সফর্ম কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পল। তারপর আমি একটু বেজে চলে গেলাম পিছনে, একটু ধারণা দেওয়ার জন্য, so that it may be clear to you, also that I can make it clear or even clearer to you. তো সিম্পল সেন্টেন্স আমি এরকম লিখলাম না 3 প্রকার, তো মুখে বলছি, মানে আমি সংক্ষেপে আমার মূল টপিকে ফিরে আসবো, তো একটু পিছনের থেকে ধারণা দিয়ে আসছি। এটা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে সেন্টেন্সে, ঠিক আছে? ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। ধারণা আছে? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লাস থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লাস থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি, 2টা প্রিন্সিপাল ক্লাস যখন এন্ড, আর, or যখনই আছে এন্ড, সো, নট অনলি, ডট ডট, বাট অলসো, ইত্যাদি, তাই না? কনজাংশন দ্বারা যখন কিছু থাকছে তখন সেটা হচ্ছে কি, কম্পাউন্ড। তো আমাদের এখানে টপিকটা আছে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে সিম্পল করতে হয়, ওখানে যাবো। একটু ভাবলাম সিম্পল সেন্টেন্স কি থাকে, একটু সাবজেক্ট হচ্ছে কি, সিম্পল সেন্টেন্স কি থাকবে? সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি কি, সাবজেক্ট, আর কি থাকে, একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট ও একটি কি ভার্ব, ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি সংক্ষেপে আলোচনা করব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা বাংলা সংজ্ঞা একরকম বলি, যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, এটা বলি। শ্রোতার জানার আর ইচ্ছা থাকে না বা আগ্রহ থাকে না, তাকে কি বলি আমরা, সমাপিকা ক্রিয়া। কিন্তু ইংরেজি সংখ্যাটা একটু অন্যভাবে বলবো। The verb whose action is limited by the number, person and tense is called a finite verb. আমি যদি বলি কর্তার নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে যে ভার্বের রূপের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে কি, ফাইনাইট ভার্ব। যেমন he wants to change his life. He wants to change his
লাই। একটু দেখে, ওয়ান্স হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? আচ্ছা, পরে লিখি, আমরা একটু বোঝার বিষয় আছে তো, আমি সুযোগ করে দিব। তার আগে আমরা ইতিবাচক অনুভূতিটা আগে নিয়ে নেই, যে আমরা পারবো নাকি, এই বিশ্বাসটা নিয়ে নেই। বিলিভ, ট্রাস্ট দ্যাট আই ক্যান, ইয়াস আই ক্যান, বিলিভ ইট or trust it. You have a good belief, positive belief and positive trust that I can, yes I can, হ্যাঁ আমি পারি, আমিও পারি। এটা এটা এই অনুভূতিটা বিশাল ব্যাপার নাকি। মন থেকে যদি আমি আগে জেগে না উঠি, হ্যাঁ? বলা হয়ে থাকে, ইউ ডিড দিস ওয়াল, ও ক্রুয়েল ডিয়ার, ইউ ডিড দিস ওয়াল, ইন দিস ওয়ে ইউ কিপ ইন্টেন্স বার্নিং অফ মাই হার্ট, ইফ আই ডোন্ট enlighten my candle, it doesn't smell anything. If I don't burn my incense, it doesn't give good smell. আমরা এইভাবে বলি যে, এই করিনু ভালো নিঠুর, এই করিনু ভালো, এমন করে হৃদয়ে মোর তীব্র দাহন জ্বালো, আমারে ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। আমার দীপ যদি আমি না জ্বালাই, আলো জ্বলবে? আমার ধূপ যদি আমি না জ্বালাই, গন্ধ দিবে? সুতরাং নিজের মন থেকে আগে জেগে উঠতে হবে। উই আর টু অ্যাওয়াকেন আওয়ার স্লিপিং সোল এট ফার্স্ট, দেন উই উইল জাস্ট এক্সপেক্ট সামথিং নিউ, সামথিং বেটার ফ্রম আওয়ার ক্লাস। প্লিজ কাম ব্যাক। হি ওয়ান্টস, একটু বুঝে নি আগে। এখানে হি না দিয়ে আমি যদি বলতাম কি আই, তাহলে কিন্তু ওয়ান্টস হতো না, কি হতো? ওয়ান্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি পাস্ট টেন্সে করতাম কি হতো? ওয়ান্টেড হতো। ফিউচার টেন্স করলে আরেক রকম হতো, হতো কিনা? ইয়াস। খুব দারুণ ধারণা আছে দেখছি। তো এটা মজা পাচ্ছি, মানে বুঝলে মজা পাওয়া যায় সবাই যদি বুঝে। তাহলে এইটা, এই যে মূল যে ফর্মটা আমরা ভার্বে ইউজ করি মূলত, যেটা টেন্স দ্বারা পরিবর্তন হচ্ছে, কর্তার নাম্বার পার্সন ও টেন্স, এইটা হচ্ছে ফাইনাইট। আর বাকি যে আরেকটা ভার্ব এখানে আছে টু চেঞ্জ, এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ঠিক আছে। তাহলে আমরা কি সহজে বলতে পারি না, প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচারটা আছে, আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ওই প্রেজেন্ট ফর্মটা কি হচ্ছে? ফাইনাইট হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার প্লাস ভার্বের সাথে কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে তাহলে? ফাইনাইট হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কি হচ্ছে? ফাইনাইট। অর্থাৎ টেন্সের যে ফরম্যাটটা আমরা পাচ্ছি, খুব সহজে কিন্তু বলতে পারি এটাকে কি ফাইনাইট ভার্ব বলতে পারি, ধারণা করতে পারি এটাকে। আর বাকিগুলা কি হচ্ছে? নন ফাইনাইট। তাহলে একটা সাবজেক্ট, আমি মূলত ধারণা দিতে চাচ্ছিলাম, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা কি? সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ, ওই এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। এখন আমার যদি মূল ধারণা, যদি আমি একটু ব্যাকে চলে যাই, আরো একটু ব্যাক, এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। কিসে? ক্লাস, CLAUSE, ক্লাস মানে বাক্যাংশ। ক্লাস মানে কি? বাক্যাংশ, বাক্যের অংশ। প্লাস, এইটা একটু যাই, প্লাস দেখে আসি। এক, প্রিন্সিপাল ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেট ক্লাস। প্রিন্সিপাল ক্লাস সংজ্ঞা বলে ফেলি, বানিয়ে বানিয়ে বলি নিজের মতো করে। প্রিন্সিপালের বাংলা আগে করি। প্রিন্সিপাল মানে কি? প্রধান। কলেজের ক্ষেত্রে আমরা বলি অধ্যক্ষ বলি নাকি, কিন্তু মূলত প্রিন্সিপাল ক্লাস মানে প্রধান বাক্যাংশ। প্রধান যে বাক্যাংশ, যেটা কি? একটা সাবজেক্ট, বলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। কি থাকবে?
সুন্দর। এবার আসি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, কারো অধীনস্থ, সাবঅর্ডিনেট। যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কারো উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করতে হয়, তাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজে চেনা যায় কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি উপর থেকে একটু মুছবো? হ্যাঁ, উপর থেকে কি একটু মুছবো? আচ্ছা, একটু সাবঅর্ডিনেটিং কনজাংশনে আমি যাব। মুছি উপর থেকে, একটু দেখাই। সাব অর্ডিনেটিং কনজাংশন, সংক্ষেপে ধারণা দিচ্ছি। ইফ, দো বা অলদো, সিন্স বা অ্যাজ, when, while, so that, in order that, etc। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজে চেনা যাবে যখন এইগুলো দ্বারা যুক্ত একটা অংশ থাকবে। আমি কি এই লাইন নিয়ে একটু আলোচনা করব? ইফ উপদেশ অনুসরণ করো, ইউ উইল ডু বেটার। একটু দেখে আসি। ইউ উইল ডু বেটার এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এখানে একটা সাবজেক্ট আছে, ইউ উইল ডু আছে ফাইনাইট ভার্ব। তাহলে কি আছে? এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি এইটুকুর অর্থ প্রকাশ করতে চাই শুধুমাত্র, ইফ ইউ ফলো মাই অ্যাডভাইস, যদি তুমি বা তোমরা আমার দৃষ্টান্ত অনুসরণ করো, তারপর একা একা পূর্ণাঙ্গ হচ্ছে না। যদি আমি এর সাপোর্ট নেই, ইফ ইউ ফলো মাই অ্যাডভাইস ইউ উইল ডু বেটার, যদি আমার অ্যাডভাইস ফলো করো তাহলে তুমি ভালো করবে। এবার কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, এটা সাপোর্ট নিয়ে। তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আরো সহজে কিভাবে বুঝলাম প্লিজ? আরো সহজে কিভাবে বুঝলাম যে এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কি আছে? ইফ। এইগুলো থাকা মানে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? আর সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানে কমপ্লেক্স সেন্টেন্স। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে আসি এবার। আমি কিন্তু একটু ব্যাকে ঘুরে আসলাম। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? আমার সাথে সাথে বলা হোক। একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক, এক বা একাধিক। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? আমি কিন্তু কম্পাউন্ডে যাচ্ছি না, এটা মুখে মুখে আলোচনা করব, কারণ আমার আজকের টপিকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে আমি সিম্পলে পরিণত করব। এটা ছিল আমার টপিক, সেখানে আমার অনেক কাজ আছে। সুতরাং সো আই এম টু লিভ নাও, আমার এখন এখান থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, ওটা বুঝতে হবে। তারপরেও একটু আলোচনা করে রাখি, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেটিং কানেক্টর থাকে। কি কানেক্টর? মুখে মুখে আলোচনা করি। এন্ড,
but, were, and so, not only, not only, dot dot, but অলসো, এগুলোকে কি বলে? কোঅর্ডিনেটিং কানেক্টর। এটা আমার শেখানোর টপিক না আজকে, তাও ধারণা দিচ্ছি। কি কানেক্টর? আচ্ছা, কোঅর্ডিনেটিং কানেক্টর দ্বারা যখন দুটো ক্লাস যুক্ত আছে তখন সেটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? তাহলে আমরা এখন এই তিনটা জিনিস একটু সহজে আমি কি বুঝতে পারি? আচ্ছা, আমরা কি তিনটা জিনিস খুব সহজে বলতে পারবো? সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। সুন্দর, দ্যাটস গুড। কমপ্লেক্স সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ তো আমি চিনেই ফেলছি। সাবঅর্ডিনেট ক্লজ কি দ্বারা যুক্ত থাকে? সাবঅর্ডিনেটিং কিছু কনজাংশন বা কানেক্টর, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, হু, হুইজ, দ্যাট, এগুলো করছি না, দো, অলদো, এরকম। টিল আনটিলও থাকতে পারে, আনলেস থাকতে পারে, হু, হুইজ, দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারাও থাকতে পারে। সাবঅর্ডিনেটিং কানেক্টর এখানে, বা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অথবা সাবঅর্ডিনেটিং কে। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স আমি মনে হয় এখন খুব ধরতে পারবো, খুব সহজে পারবো না? সহজ কথায় এইগুলো থাকা মানেই তো কি সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানেই কমপ্লেক্স সেন্টেন্স। মনে হয় বলতে পেরেছি। কমপ্লেক্সের বাংলা কি? জটিল বাক্য। জটিল বাক্য। আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক। এখন আমি আমার মূল টপিকে ফিরে আসছি। At the same time, I request all of you just to have clear conception or clear concept of the terms or of the topic I have already discussed with you. আমি যেটা ইতোমধ্যে আলোচনা করলাম সেটা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এটা হলো আসল জিনিস। আমরা যদি বেজ না রেখে হঠাৎ করে কমপ্লেক্স থেকে সিম্পল শুরু করতাম, কেমন লাগতো না? যে কি করতেছি আমরা? আমরা সেন্টেন্স এটা তো শিখছি, তাহলে মুখে মুখে বলি দেখি, দুই একটা সেন্টেন্স ধরা যায় কিনা, বলবো মুখে মুখে? আচ্ছা, উই আর লার্নিং ইংলিশ। কোন সেন্টেন্স? সিম্পল। সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এজ আর, এজ, যেহেতু, এস, এজ বা সিন্স, এজ উই আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, কম, উই হ্যাভ কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ওই যে এজ দিয়ে জুড়ে দিয়েছি, কি দিয়ে? উই হ্যাভ কাম হিয়ার এন্ড উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কম্পাউন্ড। আমার মনে হয় ধারণা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি শেখাবো কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়। দ্যাটস গুড। আমার লিসেনাররা খুব ভালো বুঝছে, ভালো লাগতেছে। এর জন্য লিসেনারদের কাছ থেকে যদি সাড়া পায়, ভালো রেসপন্ড পায়, তাহলে বক্তা ভালো লাগবে। একজন ভালো অভিনেতা যদি স্টেজে উঠে অভিনয় করতে যে দেখে যে দর্শকরা ঘুম পড়ছে, কেউ ঝিমাচ্ছে, তাহলে কি তার অভিনয় ফুটবে? যাক, ভালো লাগলো যে বোঝা যাচ্ছে। অন্তত এইটুকু তো জানবো, আমরা বেসিক জিনিসটা আগে জানতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা কিভাবে চিনতে হয় দেখালাম। এখন আমরা শিখবো কমপ্লেক্স কে সিম্পল সেন্টেন্স করব। কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। দেখেন, আপনাদের সাথে মিলাই দিই, তাহলে বাসায় পড়ে নিতে পারেন। প্রথম যে রোলটা আমি কিন্তু দেখি নাই, আমার শীট দিয়েছিল তাও দেখি নাই। একবার দেখছিলাম কি, এই জন্য আর দেখি নাই। দেখেন, আমি প্রথম রুল ব্যাখ্যা করবো উদাহরণ দিয়ে। কি দিয়ে? আগে উদাহরণ দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। রুলটা আপনার বোঝাই দিব, ওটা তো জটিল ভাষায় লিখছে অনেকটা। আমি এটা ক্লিয়ার করব। ঠিক আছে, খেয়াল করবেন আমার দিকে দেখেন।
লিখতে হবে না, এটা লিখেন না, ওখানে উদাহরণ আছে, আমি একটা আলাদা আলাদা উদাহরণ দেখে আমি বুঝিয়ে দিব, 1 নম্বর রুল থেকে আলোচনা করে দিচ্ছি প্রথম। আমি বুঝিয়ে, এটা লেখা লাগবে না, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। সিন্স হি ফিনিশড হিজ জব, যেহেতু সে তার কাজটা শেষ করেছিল, জব মানে চাকুরি হয়, আবার জব মানে কি হয়, কাজ হয়। হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল। এখানে আমরা দেখবো দুইটা ফাইনাইট ভার্ব আগে খুঁজে বের করি। একটা কি আছে এখানে, ফিনিশড, একটা কি আছে, দুটো ক্লাস, এটা প্রিন্সিপাল ক্লাস। আচ্ছা, যখন এরকম সিন্স বাই অ্যাজ দ্বারা যুক্ত, উভয় অংশে মূল ভার্ব থাকবে। মূল ভার্ব তো বুঝেন, এই যে ফিনিশড, ওয়েন্ট। আরেকটা আছে বি ভার্ব বলি আমরা, বি ভার্ব কি, আমি যে, অজয়। আর হ্যাভ ভার্ব কি, সুন্দর, হ্যাভ হ্যাজ হ্যাড। আচ্ছা, পরিচিত মনে হচ্ছে, তাই? কোন ইয়ারে, ইন্টারমিডিয়েট? আচ্ছা, তাহলে তো ধারণা আছে। আচ্ছা, ভালো লাগলো। টেন্স হি ফিনিশড, এটা যেহেতু মূল ভার্ব, আমরা যখন এটাকে সিম্পল করব, তো সিম্পল করতে গেলে একটা দারুণ বুদ্ধি আছে, প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। আমি আবারও বলছি, আমি কিন্তু মূল রুলটা লিখলাম না, অত শেষ করে পাবো না, রুল ওখানে লেখা আছে, তাহলে আমি আবার কেন লিখবো? শীট আছে না সবার কাছে? আমি লিখে দিয়ে তোমার শীটটা থেকে বুঝিয়ে দিবা না, শীটে তো জটিল ভাষায় লিখছে। আছেন, প্রেজেন্ট পার্টিসিপল বলে ভার্বের সাথে কি, আইএনজি। ভার্বের সাথে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এর স্ট্রাকচার প্লাস ডট 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 ডট, কমা, ডট 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 ডট, এই স্ট্রাকচার। হ্যাঁ, এটা আমি এই ফরম্যাটে এবারে সিম্পল করবো, করেন তো আমার দিক তাকান, আগে লিখেন না প্লিজ, স্টপ ইউর রাইটিং। সিন্স হি ফিনিশড, আমি প্রেজেন্ট পার্টিসিপল করবো, ভার্বের সাথে আইএনজি করবো, তাহলে এই ফিনিশড এর সাথে প্রথমে আইএনজি করবো, তাহলে কি, ফিনিশিং হিজ জব, কমা, এখানে ছোট হাতের এইচ হবে, হি ওয়েন্ট আউট। ফিনিশিং হিজ জব, হি ওয়েন্ট, কাজ শেষ করে সে বাইরে গিয়েছিল। বানানো শিখে নেবার, দেখেন কথা ট্রান্সলেশন করা শেখাচ্ছে এবার আপনাদের, ভাই স্পোকেন ইংলিশ শেখাচ্ছে এর থেকেই। কেন গ্রামারটা শেখানো হয় আমাদের, ওইটা আর যায় না, আমরা শুধু গ্রামার শিখে চলে যাই। আপনারা এখন বলতে পারবেন দেখে, নাকি? বলেন, স্যার আপনাকে দেখে আমাদের ভালো লাগছে, যদি ওইভাবে বলেন, সিইং ইউ উই ফিল গুড, উই ফিল বেটার, নাকি? আচ্ছা, ভালো কথা, আমি আজকে ভাত, আমি হচ্ছে কাজ শেষ করে বাড়ি যাব, ফিনিশিং ওয়ার্ক, আই উইল গো আউট। পারতেছেন না, নিজেরাই দেখেন, দেখিয়ে দিচ্ছি যে আপনারা পারেন, আমি বললাম না যে আমিও পারি, আমিও। আমি যদি জটিল করে বলি তাও পারবেন আপনারা। দরজা খুলে দেখুম যারে, দরজা খুলে, ছায়াছবির গান বলা হয়, দরজা খুলে দেখুম যারে করুম তারে বিয়া, আছে না? তা দরজা খুলে দেখুম যারে, এই ইংরেজিটা করেন না, কিন্তু আমার কাছে তো সহজ হয়ে গেছে এখন, ওপেনিং দ্য ডোর হুম আই উইল সি, আই উইল ম্যারি হার, নাকি? বানিয়ে দিলাম সাথে সাথে, কিন্তু ওইটা কিন্তু কঠিন ছিল। যে দরজা খুলে, কোন কাজটা আগে হচ্ছে, ওটা পার্টিসিপল করে দিবেন, যে কাজটা আগে হবে এখন কি করে দিবেন, পার্টিসিপল করে দিবেন। সুন্দর হলো না তাহলে? আচ্ছা, পুলিশকে দেখিয়া চোর দৌড়ে পালালো, কোন কাজটা আগে হয়েছে, করে দেন, পার্টিসিপল করে দেন। বলেন, সিইং দা পুলিশ, দা থিপ র্যান অ্যাওয়ে। এবং সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে, কি সেন্টেন্স হয়ে যাচ্ছে, আপনার 1 নম্বর রুল তাই বলেছে। আপনার এখানে জটিল করে লিখছে, আমি সহজ করেছি, আর সুন্দর সহজে উপস্থাপন করছে রুলটা। এবার দেখে নিবেন, বা এটা 1 নম্বর রুলে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ওরা টিক দেন, যেহেতু আমার করা হয়ে গেছে 1 নম্বর রুল। 1 নম্বর রুল আমি কিন্তু আমার মতো করে শিখিয়েছি, ওটা বইয়ের ভাষা। এবার কিন্তু সহজ হবে আপনার কাছে, যেহেতু আমি শিখিয়েছি। দেখবেন আপনিও ওই রুল নেবেন না, বলবেন স্যার আপনি, আমি আপনার রুল নিচ্ছি, দেখে বলবেন কি আমি আপনার কাছে যেটা শিখছি ওটা ফলো করব, নাকি? ভালো লাগলো। এবার আসেন, যদি এখানে যদি মূল ভার্ব না থাকে, যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকতো, বিশেষ করে যখন দুটো সাবজেক্ট ভিন্ন হবে, এটা হলো দুটো সাবজেক্ট এক, এখানে দুটো সাবজেক্ট কি, কিন্তু যখন দুটো সাবজেক্ট ভিন্ন হবে, আমি কি মুছবো, প্লিজ? যখন দুটো সাবজেক্ট ভিন্ন হবে, একটু দেখি কেমন।
ওয়েন দিয়েও থাকতে পারে, শুধু সিন্স না। ওয়েন দা ডে ওয়াজ ওভার, যখন দিন শেষ হলো। উই উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরলাম। দিনের শেষ হলো, তার মানে ভাবাতে সন্ধ্যা হয়ে গেল, দিনের শেষ হলো, আমরা বাড়ি ফিরলাম। একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে ওয়েন বা সিন্স আছে, কিন্তু এখানে সাবজেক্ট দুটো কিন্তু আলাদা, একটা দা ডে আর আছে কি উই। আবার এখানে কিন্তু মূল ভার্ব না, কি আছে, বি ভার্ব। এর পার্টিসিপেল করার একটা সহজ বুদ্ধি আছে, বি ভার্ব। বি ভার্বের সাথে আইএনজি করলে কি হয়, বিং। তাহলে আমার একটা সহজ ধারণা দেন, বলেন এম এর সাথে আইএনজি করব কি হবে? এম এর বেস ফর্ম কি, বি, বিং। পজের সাথে আইএনজি করব, বিং। ওয়ার এর সাথে আইএনজি করব কি হবে? ওয়ার এর বেস ফর্ম কি? আইএনজি কার সাথে হয়? বেস ফর্মের সাথে। মাথায় রাখবেন এই জিনিসটা। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ফর্ম এন্ড বেস ফর্ম। আমরা কিন্তু ছোটবেলায়, আমি অনেক ট্রেনিং সেন্টারেও কথা বলে দেখছি যে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম গুলিয়ে ফেলে। বেস ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি? আমরা বলি না টুর পরে ভার্বের কোন ফর্ম বলি, প্রেজেন্ট ফর্ম বলি না? একটু তাকান আমার দিকে, খেয়াল করবেন। গোস, এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কিন্তু এর বেস কি, গো। বেস মানে মূল, ভিত্তি। এই বিল্ডিং এর একটা ভিত্তি আছে না, মূল আছে না? ঠিক আছে, এবার আসেন দেখেন পার্থক্য আছে কিনা। আবার দেখেন, আমি কিন্তু বলি হি হ্যাজ, যদি বলি হ্যাজ, এখানে হি হ্যাজ যদি বলি হি হ্যাজ, তাহলে দেখেন একটু খেয়াল করে, এখানে হচ্ছে হ্যাজ, এটা কি প্রেজেন্ট ফর্ম নিঃসন্দেহে, কিন্তু ওর বেস ফর্ম কি, হ্যাভ। বেস ফর্ম কি? তাহলে আমরা যে বলি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা ভুল। টুর পরে কি আমি গোস বসাতে পারবো? কথা বলেন না, টু গো হতে পারে। টুর পরে হ্যাজ বসাতে পারবো, পারি না, কিন্তু টুর পরে কি, হ্যাভ বসাতে পারি। তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কি ফর্ম বসে? তাহলে বেস ফর্ম আর মূল প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্যটা এখনো ধরতে পারেননি আপনারা? পার্থক্য কি বলবো আমি, সারা জীবন মনে থাকবে। বলবেন সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। সকল বেস ফর্মই কি, যেমন বি, বিই, বি, এটা একটা বেস ফর্ম, আবার প্রেজেন্ট ফর্ম। কিন্তু এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেস ফর্ম না। ঠিক আছে, তাহলে বি মানে কি, এম ইজ আর, আর এর সাথে যখন আইএনজি করি তখন বেস ফর্মের সাথে আইএনজি হবে। কার সাথে? তাহলে এখানে সেক্ষেত্রে ওয়েন তো উঠে যাবে, যেহেতু আমি সিম্পল করছি। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তো ওটা তো আগে উঠে যাবে, যেহেতু কমপ্লেক্স থেকে কি করছি, ওটা অপশন আছে, মোটেও নাই। আমরা সাবজেক্ট যেহেতু ভিন্ন, রাখলাম প্রথমে কি লিখলাম, দা ডে, আগে লিখেন না, আমি সুযোগ দিব, দা ডে। তাদের সাথে আইএনজি করি আমরা, বেশ মানে পার্টিসিপেট করি, কি হবে, দা ডে বিং ওভার, কমা, উই রিটার্ন উই রিটার্ন হোম। কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি মনে হয়। আচ্ছা, এখন মুখে মুখে আমি একটা প্রশ্ন করি, ধরি একটা, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেল। সূর্য, এবার কমা দিচ্ছি, ওয়েন দা সান হ্যাড সেট, যখন সূর্য অস্ত গেল। উই কেম ব্যাক, আমরা ফিরে এলাম। সিম্পল বানাই ফেলি, দা সান, হ্যাড এর সাথে আইএনজি করে দিই, হ্যাভিং সেট, দা সান হ্যাভিং সেট, কমা, উই কেম ব্যাক। সহজ হয়ে গেছে না কঠিন লাগছে আর? আচ্ছা, when when it is Friday, when it is Friday, comma, we enjoy off day, or we enjoy holiday,
তাহলে ওয়েন ইট ইজ ফ্রাইডে আমরা কি বলবো? ইট বিং ফ্রাইডে উই এনজয় অফ ডে। ইংরেজি কত মজার, মানে একটু ধারণা দিই, ভাবতে যে ভালো লাগে। দেখেন আমরা বললাম আজ আমার ছুটি, বলতে পারবেন? ছুটি ইংরেজিতে কত ব্যবহার করে? আজ আমার ছুটি বলতে হয় টুডে ইজ মাই অফ ডে। কি ডে বললাম? কিন্তু যদি বলি আমার 2 দিনের ছুটি দরকার, আই নিড 2 days লিভ। যে লিভ মানে ত্যাগ করা শিখলাম একটু আগে শিখলাম না, লিভ মানে কি? ত্যাগ করা। এই লিভ মানে কি? আবার ছুটি। তাহলে আমার 10 দিনের ছুটি দরকার, তখন আমার 10 days লিভ। কি বলবো? আচ্ছা, গ্রীষ্মের ছুটি বা গরমের ছুটি, সামার ভ্যাকেশন, খেয়াল করছেন? এগুলো খেয়াল করতে হয়। সামার কে? শীতের ছুটি, উইন্টার ভ্যাকেশন। আবার আমি যখন বলি 16ই ডিসেম্বর যখন বলছি, অথবা কোনো রাষ্ট্রীয় কোনো ছুটির দিন যখন বলছি 21 ফেব্রুয়ারি, তখন কি বলছি? হলিডে। কি বলছি? সরকারি ছুটি যেটা বলছি তখন কি বলছি? হলিডে। তাহলে এই 4 ধরনের ছুটি নিয়ে আমি আলোচনা করলাম, একটা জিনিসের ভিতর দেখালাম। এটা হলো শেখা। শিখতে হবে যে শুধু এটা তা না, ইংরেজি শিখতে গেলে একটা থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? জার্নি অফ দ্য জার্নি অফ 1000 মাইলস, হাজার হাজার মাইলের জার্নি বিগেন্স উইথ আ সিঙ্গেল স্টেপ। হাজার হাজার মাইলের জার্নি শুরু হয় কি দিয়ে? একটা স্টেপ দিয়ে, একটা পদক্ষেপ, একটা পদধ্বনি রাখা থেকে শুরু হয়। অথবা একটা তো কিছু শিখলাম, এই যে অনুভূতি। আমি একটু ইন্সপায়ার করার জন্য বলি। হ্যাঁ, একটা আরেকটা গল্প বলে আমি মূল জায়গায় চলে আসি। স্টার ফিশের একটা গল্প বলবো। যে একটা ছোট ছেলে একদিন সাগরে সৈকতে দেখে যে অনেক মাছ উঠছে, স্টার ফিশ, কিন্তু নামতে পারছে না, ঢেউয়ের সাথে উঠছে। পানি যখন নিচে নেমে গেছে তখন মাছগুলো তো মারা যাবে। এখন বড় সমুদ্র সৈকত, মাছের পরিমাণও হচ্ছে লক্ষ লক্ষ। তখন ও একটা করে মাছ কি করতেছে? তুলে ছুঁড়ে সাগরে ফেলাচ্ছে। তখন একজন লোক আসছে, বয়স্ক লোক, বৃদ্ধ লোক এসে বলছে যে মিরাকুলাস, হাস্যকর, তুমি বোকা, কি করছো এটা? তুমি কয়টা মাছের জীবনে পরিবর্তন আনতে পারবে? হাজার হাজার মাছ। আর সমুদ্র সৈকত তো আরো অনেক দীর্ঘ, কয়েক কিলোমিটার সমুদ্র সৈকত, আর এই পরিমাণে মাছ। তুমি কি কোনো পরিবর্তন আনতে পারবা? তুমি তো বোকা, তাই না? তুমি অনভিজ্ঞ, তুমি অদক্ষ। লোকটা বলছে ছেলেটাকে। তো ছেলেটা বলছে লুক অ্যাট মি, আমার দিকে তাকান। ওনাকে দেখিয়ে আরেকটা মাছ ছেড়ে দিল। আরেকটা মাছ তুলে সাগরে কি দেখেন, এর জন্য তো কিছু করলাম। পরে আবার বলছে লুক অ্যাট মি, বলে আরেকটা মাছ তুলে নিয়ে কি সাগরে ছেড়ে দিল। দেখেন, আরেকটার জন্য তো কিছু করলাম। দ্যাট মিনস আমরা কি শিখবো এর থেকে? একটু তো কিছু শিখলাম, কিছু তো শিখলাম। অনেক। এই ধারণা মানুষকে বড় করে। কি করে? সাচ কাইন্ড অফ কনসেপ্ট মেক্স আ ম্যান গ্রেট। আর এই চেতনাটা আগে চেঞ্জ করতে হয়। কবিগুরুর ভাষায়, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, টুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। কবিগুরু, আমরা তো বলি গোলাপ কি সুন্দর, কিন্তু কবিগুরু কি বলছে? আমার চেতনা বলিছে গোলাপ সুন্দর, তাই গোলাপ সুন্দর। এখন যদি আপনার চেতনা বলে আমি সুন্দর, তাহলে কি আমি আপনার কাছে সুন্দর? আপনার চেতনা যদি না বলে আমি সুন্দর, তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও আমি আপনার কাছে সুন্দর হতে পারবো না। মূল জিনিসটা হলো চেতনা। এখান থেকে চেঞ্জ করেন আপনাদের যেখানেই আছেন, ওয়ার এভার ইউ আর, যে পজিশনে থাকেন, যেখানে আছেন, গ্রো ওয়ার ইউ আর প্লান্টেড। যেখানে লাগানো হয়েছে ওখান থেকেই জন্মে উঠুন। যার যে সামাজিক পরিস্থিতি থাকে, অর্থনৈতিক পরিস্থিতি থাকে, যেখানেই আছেন ওখান থেকে জ্বলে উঠুন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ভালো লাগছে এই জন্য কথাগুলো শেয়ার করলাম, যে অনেকে বুঝতেছে এই জন্য ভালো লাগছে। ঠিক আছে? তাহলে আমরা কমপ্লেক্স থেকে যখন দুটো সাবজেক্ট ভিন্ন হচ্ছে তখন হচ্ছে অ্যামিজার অজরের পরিবর্তে কি করে দিচ্ছি? বিং করে দিচ্ছি। হ্যাজ হ্যাভ হ্যাড এর পরিবর্তে কি? হ্যাভিং। এটা ছিল 2 নম্বর রুল আপনার। দেখবেন এই রুলটা এবার যে দেখবেন কত ক্লিয়ার ভাবে বুঝছেন সারা জীবনের জন্য। ঠিক আছে? এবার আমি আপনার 3 নম্বর রুল আসলাম। অনলাইনেও আছে তো, ঠিক মানে আমাদের আজকের ক্লাসের যারা অংশগ্রহণকারী অনলাইনেও যারা আছে, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো প্রথমে মনে হয় শুভেচ্ছা জানাতে বলে গেছি সবাইকে, ইংরেজিতে একটু বলেছিলাম।
আজকের ক্লাসে আমার সম্মুখে আহ, সামনের সারিতে সহ সামনাসামনি যুক্ত হওয়া এবং যারা অনলাইনে যুক্ত আছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কনসেপ্ট এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে মানে উষ্ণ অভিনন্দন ও সাদর সম্ভাষণ জানাচ্ছি। চলে আসি এরপরে 3 নম্বর রুলে যেটা ব্যাখ্যা করেছে সেটা আমরা যদি দেখি না, আমার একবার দেখলে হয়ে যাচ্ছে। দেখেন, এবার এই সেন্স দিয়ে যখন কারণ বোঝাবে, এটা একটু রেখে তো পড়ে না যায়, যাবো আমি এখান থেকে। সিন্স দিয়ে যখন কারণ বোঝাবে, সিন্স বা অ্যাজ দিয়ে যখন কারণ বোঝাবে, সিন্স শি ওয়াজ নার্ভাস, যেহেতু সে খুব নার্ভাস ছিল, শি কুড নট স্পিক ইন পাবলিক, সে জনসম্মুখে কথা বলতে পারতো না, যেহেতু সে খুব স্নায়ুপীড়িত ছিল, নার্ভাস হয়ে পড়ছিল, সে জনসম্মুখে কথা বলতে পারলো না। জনসম্মুখে ইংরেজি শিখলাম, ইন পাবলিক। ইন ইন পাবলিক কথা বলতে, আচ্ছা এটা কি, এই সেন্স দ্বারা কি বুঝিয়েছে বলেন তো? কারণ। সিন্স দিয়ে যখন কারণ বোঝাবে সিন্স বা অ্যাজ দ্বারা, তখন এর পরিবর্তে সিম্পল করতে গেলে বিকজ অফ আনতে হবে। বিকজ কি আনতে হবে? হ্যাঁ, বিকজ। এই বিকজ অফ এর দুইটা গঠন আছে। গঠন এক, বিকজ অফ এর দুইটা গঠন। বিকজ অফ প্লাস সাবজেক্টের পসেসিভ, সাবজেক্টের প্লাস বিং অবলিক হ্যাভিং স্ল্যাশ বি প্লাস আইএনজি ডট ডট কমা ডট ডট, একটা স্ট্রাকচার। আর অথবা আরেক স্ট্রাকচারে করা যায় দুই, বিকজ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ ডট ডট ডট। এইটুকু আবার লেখা লাগবে না, এটা আপনার লিখে দেওয়া আছে, আমি ফর্মালি লিখলাম। এই যে বিকজ অফ এর গঠন, এই যে রুলটা আমি করাচ্ছি এখন 3 নাম্বার, এখানে দেওয়া আছে, ঠিক আছে? একটু আলোচনা করি পরে লিখে নিয়ে, কারণ এটা দেওয়া আছে। আমি একটু আলোচনা করি, এটা ফর্মালি দিলাম একটু। হ্যাঁ, এটা আমরা যদি বিকজ অফ এর গঠন করি, এখানে বিকজ অফ প্লাস সাবজেক্টের পসেসিভ বলেছি। পসেসিভ হচ্ছে শির পসেসিভ কি হয়? হার। আয়ের পসেসিভ কি হয়? মাই। হির পসেসিভ হিজ। হির পসেসিভ হার, এরকম সুন্দর। আর অ্যামিজার অজার থাকলে কি? বিং। এখানে অ্যামিজার অজার না থাকলে যদি হ্যাজ হ্যাভ হ্যাড থাকে, আর যদি তা না থেকে মূল ভাব থাকে, তাহলে কি হবে সেটা? সহজ বুদ্ধি। আর ওনারা উল্লেখ করে দিয়েছে অ্যামিজার, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, উইদাউট ডুইং, উইদাউট ডুইং ইউ উইল ডাই। কথা ক্লিয়ার? আচ্ছা, কিন্তু একটা জিনিস, এর একটা ব্যতিক্রম ফরম্যাট আছে, সাবজেক্ট ভিন্ন হয়। যেমন, আচ্ছা এটা আগে বলেন, ইফ ইউ ডু নট রিড মোর, ইউ উইল নট পাস। এটার উদাহরণ করলে কি হবে? আপনি যদি নিয়মিত না পড়েন তাহলে পাস করবেন না। তাহলে কি হবে? পাস করবেন না, তাই না? তাহলে এটা কি হবে? উইদাউট রিডিং মোর ইউ উইল নট পাস। এরই আবার ব্যতিক্রম রুল আছে পরের নাম্বারে, আমি সব দাগগুলো কিন্তু বলে যাচ্ছি। পরের নাম্বারে ব্যতিক্রম হচ্ছে, এখানে সাবজেক্ট ভিন্ন করে দেয়। ইফ ইউ ডু নট রিড মোর
আই উইল পানিশ ইউ। যখন এই দুটো শব্দের আবার ভিন্ন হয়ে যাবে তখন এর রোলটা একটু পাল্টে যাবে। খুব সহজ, ওখানে পড়ে দেখে দেখে নিবেন। আমি বলেছি, খেয়াল করেন, উইদাউট দিয়ে করি, উইদাউট ইওর, তখন একটা পজিটিভ নিয়ে আসবেন শুধু, আর সব ক্লিয়ার আছে। উইদাউট, আগে তো বলছিলাম উইদাউট রিডিং মোর, তাই না? এবার উইদাউট ইওর রিডিং মোর আই উইল পানিশ ইউ, শুধু একটা পজিটিভ আনতে হবে, অতিরিক্ত কি আনতে হবে? Possessive, ঠিক আছে? এরপরে দো বা অল দো, এইচ ও ইউ জি এইচ, দো বা অল দো, যদিও, এটা থাকলে ইনস্পাইট অফ দিয়ে করবেন, সিম্পল। আর গঠন একই, বিকজ অফ এর মতোই, সাবজেক্টের পজিটিভ আসবে, আমি যার অজার থাকলে বিং থাকবে, হ্যাজ হ্যাভ থাকলে কি হবে? হ্যাভিং, মূল ভাব থেকে কি? আইএনজি, কিন্তু একই, বিকজ অফ এর মতোই। শুধু মাথায় রাখতে হবে, দো বা অল দো এর পরিবর্তে কি আনবো আমরা? ইন স্পাইট অফ। কি আনতে হবে একটু দেখাই। দো বা অল দো এর পরিবর্তে ইন স্পাইট অফ, এটুকু। এখানে সবগুলো উদাহরণ দেওয়া আছে, খুব তেড়ে দেওয়া আছে, পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া আছে। কত নাম্বার? 6 আছে, তাই না? হ্যাঁ, দো বা অল দো, ঠিক আছে। এরপর দেখেন সাথে আছে সো দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, কত নাম্বার এটা? ইন অর্ডার দ্যাট। এর পরিবর্তে কি আনতে হয়? ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, টু প্লাস ভি অন ডট ডট, একদম সহজ। এটা মুখে মুখে বলি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরিবর্তে কি আনবো? টু। কি আনবো? আচ্ছা, সো দ্যাট মানে যাহাতে, ক্লিয়ার? আমি উদাহরণ বলছি, স্যার উই আর প্র্যাকটিসিং সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ, তাহলে উই আর প্র্যাকটিসিং টু লার্ন ইংলিশ। সো দ্যাট এর পরিবর্তে কি আনলাম? টু, আর পরে হলো ভার্ব নিব। কি নিব? আচ্ছা, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, সিম্পল করেন, মুখে মুখে করেন, উই ইট, আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। কি হবে? উই ইট টু লিভ, উই ইট, সো দ্যাট এর পরিবর্তে টু, আর টুর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এবার কিছু প্রিপজিশনাল ফ্রেজ যোগে আবার, যখন প্রথম অংশ দিয়ে টাইম বোঝাবে তখন প্রিপজিশন যুক্ত করতে পারেন, একটু দেখাবো। আচ্ছা, এটা দেখায় আমি ওই শীটটায় চলে আসছি, মনে হয় 90% কাভার হবে, শেষ করে দেওয়ার চেষ্টা করছি সব রুল গুলো। এরপরে দেখেন, যখন টাইম বোঝাবে প্রথম অংশ দিয়ে, সময় বোঝাবে, তখন সংক্ষিপ্ত সময়ের আগে অ্যাট, এটা মাথায় রাখবেন। কি সময়ের আগে? বা নির্দিষ্ট সময়ের আগে। দিন তারিখের আগে হচ্ছে ওয়ান, আর মাস, ঋতু বা বছরের বা সালের আগে ইন। আচ্ছা, অ্যাট হচ্ছে সংক্ষিপ্ত সময়, কার আগে? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময়, আর হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কি সময়, আর হচ্ছে টাইম কি শেষ হয়ে গেছে আমার নাকি? সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট সময়, আর হচ্ছে বয়স, এক। আর ওয়ান হচ্ছে দিন তারিখের আগে, আর ইন হচ্ছে মাস, ঋতু, বছর বা সালের আগে। আমি একটু আলোচনা করব, সংক্ষিপ্ত সময় কোনগুলো একটু জেনে রাখি। যেমন উষা লগ্ন, সকালবেলায়। কি লগ্ন? প্রত্যুষ, ডে লাইট। ডন, ডন মানে উষা, DAWN, ডন মানে কি? তাহলে উষা লগ্নে আপনি বলবেন এট ডন। দুপুর, খুব সংক্ষিপ্ত সময়, অল্প সময় থাকে, তাহলে দুপুর বেলাতে বলেন এট নুন। গোধূলি লগ্ন, গোধূলি, টুইলাইট, তাহলে বলেন গোধূলি লগ্নে এট টুইলাইট। মধ্যরাত, মিডনাইট, তাহলে বলেন মধ্যরাতে এট মিডনাইট। গেল সংক্ষিপ্ত সময়। নির্দিষ্ট সময় বলেন 7:30টায়, বলেন এট 7:30।
নির্দিষ্ট করে দিয়েছেন না, আমি কিন্তু 10টায় ক্লাস নেবো বলছেন, 10টায় বলে অ্যাট 10, কি বলবেন? বুঝিয়ে নিতে উদাহরণে আসছে। বয়স, আপনি যদি এখন বলেন 4 বছর বয়সে, তা সহজ বুদ্ধি, এট দ্য এজ অফ 4 অথবা এট 4, এট এনাফ, এট 4 অথবা এট দ্য এজ অফ 4। এরপর আছে দিন তারিখের আগে 1, এটা তো লেখা লাগবে। হ্যাঁ, আর ইন হচ্ছে মাস, ঋতু, বছর বা সালের আগে। আচ্ছা এখন বলেন তো, দেখি ধারণা দিই, শুক্রবার ইংরেজি কি? ফ্রাইডে। এবার বলবো শুক্রবারে, রের সাথে একটা এ প্রত্যয় নিয়ে আসছি, শুক্রবারে। এই তো ক্লিয়ার, অন ফ্রাইডে। কত ক্লিয়ার হলো। আচ্ছা, বসন্তকাল ইংরেজি কি? স্প্রিং। কিন্তু যদি বলি বসন্তকালে, গ্রীষ্মকালে, ইন সামার, নাকি? মাস ওরকম, জানুয়ারিতে, ইন জানুয়ারি। আমি যদি বলি বৈশাখে, ইন বৈশাখ। রমজান মাসে, ইন রমাদান, নাকি? কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি আমার মনে হয়। আমি একটা উদাহরণে যাচ্ছি। When she was 16, she was married off। এটা কোন সেন্টেন্স? আগে বলেন কোন সেন্টেন্স, আমার সাথে বলেন, এটা দিয়ে আমি বের হবো এখান থেকে। বলেন কমপ্লেক্স সেন্টেন্স, সুন্দর কথা। কি দেখে বুঝছেন? বলেন ওয়েন। এটা আগে বাদ যাবে, তাই না? সিম্পল করব। যখন তার বয়স ছিল 16, সে ওয়াজ ম্যারিড অফ মানে কি? বলেন, তার মানে? আচ্ছা, ম্যারিড অফ, সে বিয়ে করলো না তাকে বিয়ে দেওয়া হলো, প্যাসিভ ভয়েস। হি ওয়াজ। আর একটা জিনিস শেখাই, ম্যারি, MARRY, ম্যারি মানে বিয়ে করা, আর অফ মানে বিয়ে দেওয়া। মজা না? O, বিয়ে দেওয়া। বিয়ে দেওয়া ইংরেজি কি? ম্যারি অফ। তাহলে অফের ব্যাপারটা শেখাই। আজকে আমার টপিক না, তাও একটু আসলো প্রসঙ্গ তাই বলছি। O, অফ। এটা আমরা যখন পড়াতে যাই, বিশেষ করে অ্যাডমিশনের স্টুডেন্টরা, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্টরা খুব সাফার করে এটা, ওই ডাবল অফ নিয়ে। যে ডিকশনারিতে লেখা অফ মানে দূরে, কিন্তু অফের ব্যাপারটা বুঝে না, কোথায় বসে এটা। কারণ ডিকশনারিতে মানে লেখা থাকে কি? দূরে। এই অপের আমি একটা দারুণ বাংলা শেখাবো আজকে। সেটা হলো বিচ্যুতি, স্খলন, বোঝেন? বিচ্যুতি, বিচ্যুতি। আমার চশমাটা আমার সাথে লাগানো আছে না? এই যে বিচ্যুতি করলাম, বিচ্ছিন্ন করলাম। স্খলন, ভালো বাংলা বলেন, স্খলন, দন্ত খ, ল, দন্ত ন, স্খলন করলাম, বিচ্যুতি করলাম। এটা ফুট অফ, খুলে ফেললাম। আমি এখন শুটা খুলে ফেলেছি, ফুট অফ করেছি। কি করেছি? টেক অফ করেছি। ফুট অফ করেছি। টেক অফ আলাদা, টেক অফ হলো উড়াল দেওয়া, মানে স্টেশন থেকে ছেড়ে দেওয়া। আর ফুট অফ, ঠিক আছে? তাহলে ম্যারি মানে বিয়ে করা, তাহলে ম্যারি অফ মানে ওই যে বিচ্যুতি। কি আছে, তাই না? আচ্ছা, আরো সহজে বোঝাই। এই যে বিদ্যুতের যে সুইচ আছে, ওইখানে লেখা আছে অন। এবার ওখান থেকে যখন বের হয়ে আসবো তখন কি বিচ্যুতি ঘটবে? তখন কি? অফ। ওটা বলে, ঠিক না? আচ্ছা, তাহলে সি মানে কি? দেখা। কিন্তু আমি যখন বলছি আমার বন্ধুকে সি অফ করতে যাচ্ছি, মানে কি? না, বিদায় জানাচ্ছে। সি অফ, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি মাই ফ্রেন্ড অফ। পরে দিচ্ছি, তাও দেখেন, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি মাই ফ্রেন্ড অফ। আমি এয়ারপোর্টে গিয়েছিলাম আমার বন্ধুকে কি করতে? বিদায় জানাতে। ঠিক আছে না? বিচ্যুতি হচ্ছে। আবার প্লেনটা অবতরণ করলো, ল্যান্ডেড বলি, কিন্তু প্লেনটা উড়াল দিবে আজকে সন্ধ্যায়, কথা কথা, প্লেনটা উড়াল দিবে, দ্য প্লেন উইল টেক অফ। সুন্দর একটা option শিখলাম। যাও, আমি আমার জায়গায় চলে আসি। ওয়েন শি ওয়াজ 16 শি ওয়াজ ম্যারিড অফ। যখন তার বয়স ছিল 16 তাকে বিয়ে দেওয়া হলো। তাহলে বয়স বোঝাচ্ছে কি আনবেন আপনি? এট, এট 16। কত সহজ দেখেন, এট 16 শি ওয়াজ ম্যারিড অফ। এগুলো শিখলে যদি কেউ অনুবাদ করে শিখে, ট্রান্সলেশন শিখতে পারে ইংরেজিতে। আমরা কিন্তু সারা জীবন পড়ি অনার্স মাস্টার্স, এমনকি ইংলিশ সাবজেক্টে পড়ে। আমি যদি বলি একটু ট্রান্সলেশন করে দাও তো, তো আমাদের কঠিন হয়ে যায়। অনেকে বলবে কি ট্রান্সলেট করা সম্ভব হয় না, ট্রান্সলেট করতে পারি না, অনুবাদ করতে পারি না। কারণ আমরা ইংরেজিতে গতানুগতিক শিখছি, ওটার সাথে বাংলা করি না। কি করি না? আমরা যদি বাংলা করে করে প্রতিটা গ্রামার, যত গ্রামার HSC পর্যন্ত ছিল,
প্রতিটা গ্রামার যদি কোনো স্টুডেন্ট বাংলা করে শিখতো, সেক্ষেত্রে ইংরেজি অনর্গল সে বলতে পারতো, লিখতে পারতো, অন্তত ক্লিয়ার করতে পারতো। আর বলার জন্য আরো প্র্যাকটিস দরকার, কথা বলার প্র্যাকটিস দরকার। ঠিক আছে? এর অর্থ করার এত সুন্দর একটা জিনিস এখন কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বলবো 4 বছর বয়সে আমি গ্রামে থাকতাম, একদম সহজে বলে দিব, এট ফোর আই লিভড ইন মার্ভেলেস। ঠিক আছে? আচ্ছা, কথা বোঝা গেছে আমার? আচ্ছা, শুক্রবারে দেখা করবো তোমার সাথে, যাও। আই উইল মিট ইউ অন ফ্রাইডে। কত সহজ হয়ে যাচ্ছে ইংরেজিতে কথা বলা এখন, নাকি? ওর আগে ফ্রাইডে কি দিচ্ছি, ওয়ান হয়ে গেল। এটা কমপ্লেক্সে পড়বে এইভাবে: when it was Friday I met my ZF। কি হবে? on Friday I met my ZF। জিএফ মানে কি? গুড ফ্রেন্ড। আমি গার্লফ্রেন্ড কেন বলতে যাবো? আমার গুড ফ্রেন্ড, আমার ক্ষেত্রে কি গুড ফ্রেন্ড। ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এবার ওই টপিকটা যে স্যার দেখালো, পরে ওটা নিয়ে একটু আলোচনা করি, সময় তো চলে যাচ্ছে মনে হয়, আমি অনেক টাইম নিয়ে ফেলছি। তারপরে আমি যে রুল গুলো বলেছি আলোচনা, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। একবার যদি দেখেন বাসায়, যদি ক্লিয়ার না হয় কি বলছে দেখবেন ক্লিয়ার। It will be somewhat clear to you. And all of the students present here, I just, I appreciate you. I admire you for your good concentration and good attention. You have a wonderful concentration over my speech, and I have passed a beautiful and fantastic moment with you. And it's my pleasure. এটা কত পৃষ্ঠার জন্য এটা নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। আচ্ছা, প্রথমে একটু প্রশ্ন করছে এক দাগে, ওটা নিয়ে আলোচনা করে আমরা দেখি। Which one of the following can be used to taking attention? কারো দৃষ্টি, attention মানে মনোযোগ, কারো মনোযোগ আকর্ষণ করতে গেলে কোন কথাগুলো বলা যায়? আমার দিকে তাকান, মনোযোগ আকর্ষণের শব্দগুলো আমি শিখাই দিচ্ছি। এটা স্পোকেন ইংলিশ এগুলো। এক্সকিউজ মি। এক্সকিউজ মানে কি? ক্ষমা করা। শুধু কি ক্ষমা করা? না। এই যে আমি কথা বলতেছি, হঠাৎ করে আমার সাথে একটু কথা বলতে চাই কেউ, তখন আমাকে ডিস্টার্ব করবে, তাও কি বলবে? এক্সকিউজ মি। ভদ্র আছে। মানে এক্সকিউজ মানে কি? ক্ষমা করবেন, মানে ক্ষমা করবেন, কিন্তু এটা কিন্তু মনোযোগ আকর্ষণ। হঠাৎ করে পিছনে কেউ ডাকতেছে, আমি যাচ্ছি, আমার সাথে কথা বলবে কেউ একজন, কি বলবে? এক্সকিউজ মি স্যার। কি বলবে? আরো আছে, বন্ধুদের ক্ষেত্রে বলি হ্যালো, কি বলি? হাই। কি? এই সাই হাই। হ্যাঁ, তাহলে এইগুলো মনোযোগ আকর্ষণের শব্দ। তাহলে এরকম একটা দিল হাই, কোন ধরনের শব্দ? তখন আবার বললো কি, বা নিচের কোনটা হলো মনোযোগ আকর্ষণের শব্দ, তখন হাই দিছে। এক্সকিউজ মি না দিয়ে যখন হাই দিত, তাও আমরা ওটাকে ঠিক দিতাম। ঠিক আছে? আপাতত তিনটা শিখলাম, মনোযোগ আকর্ষণের শব্দ কয়টা শিখলাম? কি কি? হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, এটাকে ইংলিশ বলে নোশন। নোশন, এই গ্রামারের নাম হচ্ছে নোশন। ঠিক আছে? অনেক মানে আছে, অর্থ আছে। এরপরে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ পোলাইট রিকোয়েস্ট? ভদ্র আচরণ এর উদাহরণ কোনটা? এই যে তিনটাই উত্তর সঠিকের মতো দিয়েছে, একই রকম। একটু আলোচনা করি। ভদ্র রিকোয়েস্ট, রিকোয়েস্ট করতে হলে প্লিজ করা যায়। রিকোয়েস্ট কি দিয়ে করা যায় এটাকে শিখবো। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। কিভাবে করা যায় রিকোয়েস্ট? এবারে শিখে দিই। আই, প্লিজ আমার দিকে তাকানো, দয়া করে দরজাটা খুলেন। ইংরেজি বলেন, প্লিজ ওপেন দা ডোর। আরো ফর্মালি বলেন, আই রিকোয়েস্ট ইউ টু ওপেন দা ডোর। আরো, উড ইউ প্লিজ। এটা যদি উড ইউ প্লিজ থাকে বা উড ইউ মাইন্ড থাকে, তখন কিন্তু এই উত্তরগুলো আর হবে না, তখন উড ইউ প্লিজ দিতে হবে। দয়া করে দরজাটা খুলেন, বলেন উড ইউ প্লিজ ওপেন দা ডোর। আর উড ইউ মাইন্ড হলে আইএনজি হয়, উড ইউ মাইন্ড ওপেনিং দা ডোর। আমাকে প্রস্তাব যদি করতেন, আপনি আপনি করে বললাম সবারে, অনেক সিনিয়র আছে দু একজন, হয়তো এই জন্য আপনি আপনি করে বলছি। আমরা যদি কেউ বলে স্যার চা খাবেন, কিভাবে বলবেন বলেন? উড ইউ প্লিজ বলেন, উড ইউ প্লিজ হ্যাভিং, সরি, উড ইউ প্লিজ বলে উড ইউ প্লিজ হ্যাভ। উড ইউ প্লিজ বলে বেস্ট ফর্ম, উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ। এখানে খাওয়া ইংরেজি টেকের থেকেও হ্যাভ আরো ফর্মাল, আরো আধুনিক। উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। অথবা উড ইউ মাইন্ড, উড ইউ বলেন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আই রিকোয়েস্ট ইউ টু হ্যাভ এ কাপ অফ টি। ক্লিয়ার? রিকোয়েস্ট কিভাবে করা যায় শেখালাম। আর আগেরটা কি? মনোযোগ আকর্ষণ। কি আকর্ষণ? আচ্ছা, we have to
Go to London next week. You will go with us. Got it? Here, got it means এই টিক গুলো কার কাছে করে নিয়েছেন? এগুলো মানে একটা প্রশ্ন যাচ্ছে চেক করি মানে আমি জানি ও আচ্ছা আচ্ছা। ও স্টুডেন্ট, হ্যাঁ, মানে উত্তরগুলো আমি শেষ করছি। উত্তরগুলো মিস্টেক আছে তো সব। মানে ওই স্টুডেন্টের প্রশ্ন এটা হচ্ছে বি নাম্বারের প্রশ্নের উত্তর হবে কিন্তু সি দাগ। হ্যাঁ, এক্সাম্পল অফ পোলাইট রিকোয়েস্ট, ভদ্র ভদ্র রিকোয়েস্ট, অনুরোধের উড ইউ প্লিজ না উড ইউ প্লিজ যাও, একটু আগে বললাম না, ওটা ওটা হবে। কোনটা হবে? হ্যাঁ। এরপরে এখানে একটা বাক্য পরের নাম্বারে বলছে উই হ্যাভ টু গো টু লন্ডন নেক্সট উইক, আমাদের নেক্সট উইকে লন্ডন যেতে হবে। ইউ উইল গো উইথ আস, আমাদের সাথে তুমি যাবে। গট ইট? বুঝতে পেরেছো? একটুখানি শেখাবো, আমাদেরকে দেখান আধুনিক স্টাইল, এটা বলে আমি শেষ করবো, আমারও ব্যস্ততা আছে। আমরা বলি কি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বোঝো, ওসবগুলো শেখেলে ইংরেজি কি ইংলিশ। আপনি মানে বলেন স্যার বুঝছেন, গট ইট, কি বলবেন? ইয়েস আই গট ইট। শুধু পাও বুঝছেন না, একদম ফ্লেক্সিলোড দিয়ে, ফ্লেক্সিলোড দাও তো, তো আমার কাছে যখন টাকাটা আসছে আমি লিখে দিই গট ইট, মানে আই হ্যাভ গট ইট বলা লাগে না, কি পেয়েছি। আচ্ছা, এবার কবিগুরুর ভাষায় বললাম, যখন হৈমন্তীকে অপুর হাতে তুলে দেওয়া হয়েছিল, অপু কি বলছিল মনে মনে? আমি পাইলাম উহাকে, পাইলাম। এটা ইংরেজিতে বলবো কি হবে? আই গট ইট। আই কে লেটেস্ট, শুধু গট ইট বললেও হবে, গট ইট, আমি পাইলাম উহাকে, পাইলাম, কি বললাম ইংলিশে? গট ইট। তাহলে এখন বলেন আমার, আমি বলবো বুঝতে পেরেছেন, ইংরেজি গট ইট, প্রশ্নের স্টাইলে বলবো তখন গট ইট, উত্তর দেন আপনারা ইয়াস উই গট ইট। তাহলে এখানে গট ইট কি বলছে, উত্তরটা শেষ করলাম, একটু দেখে নিন। ঠিক আছে, আমারও ব্যস্ততা আছে, বাট আমার এটা ভালো লাগা ছিল, যেহেতু ব্যস্ততা আছে সবার, আমার ভালো লাগা ছিল যে আমি একটা ক্লাস নিলাম। আসলে আমরা সময় পাই না, আমাদের এই শুক্রবার কঠিন হয়ে যায়, সারাক্ষণ ব্যস্ত থাকে, এই যে ক্লান্তি অবসন্নতায় ভর করে শুক্রবার, আর অনেক দৌড়াদৌড়ি থাকে। এটা ভালো লাগলো। তো ক্লাস থেকে কিছু শিখলে আরো ভালো লাগবে। Then have a nice day to all of you. May Allah sprinkle all His blessings upon you, and try to be good and safe. Try to be good and safe today, tomorrow, and for the eternal period of time. Thank you for joining me. Allah Hafiz.